বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আমি আসলে খুবই দুঃখিত, আজকে আমি সারা দিন এত ব্যস্ত ছিলাম। আমি একটু এলাকায় ছিলাম আমার একটা আমাদের পারিবারিক একটা কাজের ঝামেলার জন্য। তো কিছুক্ষণ আগে আমি অফিসে আসছি, আমার স্টুডিওতে আসছি। সো এই ব্যস্ত থাকার জন্য তোমাদের আজকের ক্লাসটা অনেক লেট হয়ে গেছে, এবং আজকে আমি ডিগ্রির ক্লাস নিতে পারি নাই। পাশাপাশি হচ্ছে যে ডিগ্রি ইংলিশের যে ক্লাস সেটাও নিতে পারি নাই। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা সবাই কষ্ট করে একটু জয়েন করবা। আমি যদিও বা এটার ক্লাস আগে আমি নিয়েছি, তোমাদের সমাজকর্ম বা সমাজবিজ্ঞানের ক্লাস কিন্তু আমি ছোট করে নিয়েছিলাম। তো আজকে আমি আবারও তোমাদের ফাইনাল শেষ মুহূর্তে, যেহেতু আগামীকালকে পরীক্ষা, আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু শর্ট সাজেশন বা প্রশ্ন একটু দাগিয়ে দেওয়ার জন্য। তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একটু পড়ে যাবা। আশা করি ইনশাল্লাহ এই শর্ট প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। তো আমরা সবাইকে একটু লাইভটা মেনশন করব, শেয়ার করব। তোমরা যে যেখান থেকে আমাদের লাইভে একটু যুক্ত হচ্ছ তোমরা সবাই কষ্ট করে জানাবা যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। তোমরা একটু জানাবা আমাকে, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের আজকের ক্লাস থেকে সমাজকর্ম, সমাজবিজ্ঞান এবং মার্কেটিং তৃতীয় পত্র যাদের আছে প্রত্যেকের পরীক্ষা ইনশাল্লাহ আশা করি ভালো হবে, ঠিক আছে? তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করবা। আর তোমরা আমাদের যারা অনার্সের স্টুডেন্ট আছো, যারা ডিগ্রি স্টুডেন্ট আছো, নিয়মিত ইনশাল্লাহ ক্লাস পাবে। এখন থেকে আবারও আমি যেহেতু চলে আসছি, ইনশাল্লাহ আবারও তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? নো টেনশন। আর এই মুহূর্তে যারা আছো তোমরা সবাই হচ্ছে একটু লাইভটা একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। তোমাদের যারা ফেসবুক গ্রুপ আছে, যাদের মেসেঞ্জার গ্রুপ আছে, যে যেখানে যে যে যার যার কলেজের গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আমরা তোমাদের ক্লাসটা এখনই অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতেছি। আর যারা আমাদের একটা গ্রুপ রয়েছে, যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারের, আমাদের যে একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো, কারণ সেই গ্রুপেও এখন থেকে নিয়মিত আপডেট পাবে এবং আমরা তোমাদেরকে আপডেট নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমরা টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের অবশ্যই 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 তোমরা হচ্ছে কমন পাবে এবং সাজেশন থেকে তোমরা উপকৃত হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, 300+ ভাই বোন, ঠিক আছে? আমি কিছু কমেন্ট পড়ে নেই। আমরা দেখতে পাচ্ছি আমরা সোহান লিখেছে, স্যার আপনার ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক আছে, তাড়াতাড়ি ক্লাস শুরু করুন। ওকে, শুরু করতেছি। সৈয়দা তানজিন ভাইয়া, ইসলামের ইতিহাস সংস্কৃতি কখন দিবেন? একটু আগে করে দিলে প্রিপারেশনটা ভালো হতো। হ্যাঁ, চেষ্টা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি ক্লাসটা তোমাদের আগামীকালকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো টেনশনের কিছু নাই। আজকে তো ইসলামের ইতিহাস সংস্কৃতি নেওয়ার কথা ছিল, হ্যাঁ আজকে নেওয়ার কথা ছিল, বাট আমি আজকে যেহেতু কালকে পরীক্ষা আছে, এই পরীক্ষাটার আগে একটু ওদেরকে হেল্প করা উচিত। সো যাদের ইসলামের ইতিহাস আছে তারাও একটু ওয়েট করো, আমি চেষ্টা করব সবগুলা দেওয়ার জন্য ধারাবাহিকভাবে। আমরা এর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া ইসলামের ইতিহাস সংস্কৃতি দেওয়ার জন্য ভাইয়া বলেন না। সৈয়দা, হ্যাঁ বলছি দিব। মঞ্জুল হক সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আকাশ সালাম দিয়েছো। সমাজকর্ম, ওকে, তাহলে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতির ক্লাস নিব, পাশাপাশি তোমাদের সবগুলো সাবজেক্টের ক্লাস নিব। তোমরা একটু সময় দাও, ধৈর্য ধরো। যাদের আগামীকালকে সমাজ বিজ্ঞান পরীক্ষা রয়েছে, যাদের আগামীকালকে সমাজ বিজ্ঞান, সার্গো বিসিএস বিএসসিটা নেন প্লিজ। আপনি এমনভাবে ওদের ক্লাস করান যেন বিএসসি বলে কোনো গ্রুপ নাই। সাইবা, আসলে বিএসসির স্টুডেন্টটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে? যার জন্য হচ্ছে যে বিএসসির ক্লাসটা আমি খুব কম নিই, ঠিক আছে? সো বিএসসির ক্লাসটাও নিব, ঠিক আছে? আচ্ছা, হানিফ, যে সেকেন্ড ইয়ারের যে গ্রুপটা আছে এই গ্রুপটা একটু পিন করে দাও, পিন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই দেখো, যাদের আগামীকালকে তোমাদের পরীক্ষা রয়েছে সমাজ বিজ্ঞান, ঠিক আছে? তো সমাজ বিজ্ঞান সাবজেক্টটা কঠিন হতে পারে, যেহেতু সমাজবিজ্ঞান এটা একটা এক্সট্রা অর্ডিনারি সাবজেক্ট সায়েন্সের। আচ্ছা,
সুমাইয়া আক্তার, আমি তো জুলাইয়া রাখি নাই, আমি তো বললাম তোমাদের, তো দেখো তোমাদের বলার আগে কিন্তু আমি সবগুলা ক্লাস আগে আগে নিচ্ছি। সো তোমরা একটু অ্যাড করো, এই ক্লাসটার পরে আমি ইসলামের ইতিহাস ক্লাস নিব, ঠিক আছে? নো টেনশন, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরো। আমি যেহেতু তোমাদেরকে আমার স্টুডিওতে আসছি, ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাস উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? সমস্যা নেই। আমি ক্লাসটা শেষ করে পাঠাচ্ছি, হ্যাঁ ক্লাস, ঠিক আছে ওকে। তাহলে সবাই হচ্ছে একটু অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমরা এখান থেকে সব থেকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে আমার কাছে মনে হচ্ছে তোমরা এই প্রশ্নটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। দেখো এই প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা হচ্ছে কীরকম একটু ভালো করে দেখো। দাস প্রথা কি? দাস প্রথা, হ্যাঁ, বলতে কি বোঝায়? দাস প্রথা বলতে কি বোঝায়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা দ্য সিটি অফ গোল্ডের রচয়িতা কি? সেন্ট অগাস্টিন। দ্য সিটি অফ গোল্ডের মানে দ্য সিটি অফ গোল্ডের রচয়িতা কি? বুঝতে পারছো? তাহলে সেন্ট অগাস্টিন। এই ক্লাসটা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে প্লেটোর সাম্যবাদ কি? প্লেটোর সাম্যবাদ বলতে কি বুঝো? প্লেটোর সাম্যবাদ বলতে তোমরা কি বুঝো? এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবে। প্লেটোর সাম্যবাদ বলতে কি বুঝো? আচ্ছা, তোমাদের কি দেখা যাচ্ছে সব কিছু? দেখতে কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, পড়ার ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের সবগুলোর ক্লাস হবে, সমাজকর্মের ক্লাস হবে, ইসলামের ইতিহাসের ক্লাস হবে, মার্কেটিংয়ের ক্লাস হবে, সবগুলাই হবে। একটু তোমরা ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও, আমি মানে দ্রুত দাগিয়ে ফেলবো। আচ্ছা, তোমাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু আমাকে জানাও যে স্যার দেখতে সমস্যা হচ্ছে। আমি কি লাইট একটা অফ করে দিব? দেখতে কোনো তোমাদের প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও যে স্যার দেখতে সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। সাউন্ড নাই, সাউন্ড নাই কি বলো? দুইটা মাইক্রোফোন, আমি মানে দ্রুত দাগিয়ে ফেলবো। আচ্ছা, তোমাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু আমাকে জানাও যে স্যার দেখতে সমস্যা হচ্ছে। আমি কি লাইট একটা অফ করে দিব? আচ্ছা, ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশনের ক্লাস দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার সাউন্ড একদম ক্লিয়ার আছে, ঠিক আছে সবগুলোই ওকে। তাহলে তোমরা একটু কষ্ট করে আমি যে প্রশ্নগুলো বলতেছি তোমরা এই প্রশ্নগুলো একটু দাগানোর চেষ্টা করো, আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে সব কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা পরবর্তী প্রশ্ন। প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ হলো আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে যার উপরে এদের প্রধান গুণ। বুঝতে পারছো? তাহলে এটাও প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নটা অবশ্যই পড়বা। এরপরে সামা দ্য থিওলজিক্যাল গ্রন্থটির রচয়িতাকে? সেন্ট টমাস একুইনাস। এরপরে আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন পড়তে পারি যে ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছে? ফরাসি বিপ্লবের সময়কালটা তোমরা এই প্রশ্নটাও পড়তে পারো এখানে, ঠিক আছে? ফরাসি বিপ্লবের সময়কাল। এরপর দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনককে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এই প্রশ্নটা একদম হচ্ছে মুখস্থ করে রাখো। এরপর দেখো দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে এরিস্টটল। এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো আরেকটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমার ক্লাসটা করতেছো তোমরা সবাই, মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন? অথবা তোমাদের এটা খ বিভাগে একটা প্রশ্ন আসতে পারে যে সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন? সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন? এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। সো তোমরা এই প্রশ্নটা গুরুত্ব সহকারে একদম মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এরপর দেখো আরেকটা প্রশ্ন ছিল যে সোসাইল থট গ্রন্থটির রচয়িতা হচ্ছে ইবনে কালদুন হচ্ছে সোসাইল থট গ্রন্থের রচয়িতা। এরপর দেখো আরেকটা প্রশ্ন 45 নম্বর, আধুনিক জাতীয়তাবাদের জনক হচ্ছে নিকোলো মেকিয়াভেলি।
আধুনিক জাতীয়তাবাদের জনক হচ্ছে নিকোলো মেকিয়াভেলি। নিকোলো মেকিয়াভেলি আধুনিক জাতীয়তাবাদের জনক। বুঝতে পারছো? সো এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, দুই রাষ্ট্রের তত্ত্বের জন্য অথবা দুই তরবারি কোন যুগের আলোচিত বিষয়? মধ্যযুগের। দুই তরবারি যুগ বলতে কি বুঝো? এই প্রশ্ন আসতে পারে যে দুই তরবারি যুগ বলতে কি বুঝো? বুঝতে পারছো? এই প্রশ্নটাও আসতে পারে। এবার দেখো, মেকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য প্রিন্স। দ্য প্রিন্স হচ্ছে মেকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ। এরপর দেখো, এখান থেকে আমরা আরও একটি প্রশ্ন দেখে নিই। দেখো, জন লকের বিখ্যাত একটি গ্রন্থ রয়েছিল, হ্যাঁ, টু ট্রিয়াটিস অন সিভিল গভর্নমেন্ট। এটা হচ্ছে জন লকের বিখ্যাত একটা গ্রন্থ ছিল। এরপর দেখো, জন লকের মতে প্রাকৃতিক আইনের উৎস কি? জন লকের মতে প্রাকৃতিক আইনের উৎস হচ্ছে মানুষের যুক্তি। এরপর হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, আচ্ছা, এখান থেকে রসুর মতে ক্ষমতার মূল উৎস কি? এটা হচ্ছে সাধারণ ইচ্ছা। আর এখান থেকে আমরা পড়ব যে সাধারণ ইচ্ছা বলতে কি বুঝো? সাধারণ ইচ্ছা হচ্ছে জনগণের বা শুভ ভালো ইচ্ছার সমষ্টি। জনগণের বা শুভ ভালো একটা ইচ্ছার সমষ্টিকে বলা হয় সাধারণ ইচ্ছা। বুঝতে পারছো? তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বা গুরুত্ব সহকারে। তাহলে এই ছিল আমাদের খ বিভাগের প্রশ্ন। তোমরা যারা খ বিভাগ দাগাতে পারো নাই, তারা এই প্রশ্নগুলো একটু একবার কষ্ট করে দাগিয়ে নাও। যারা পড়তেছো ইনশাল্লাহ আশা করি এখান থেকে প্রশ্ন কমন পাবে, অনেকটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছো? তা আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন আমি বাদ গেছে, স্কিপ করেছিলাম, সেই প্রশ্ন পড়তে পারো। প্লেটোর মতে শিক্ষা স্তর কতটি? প্লেটোর মতে শিক্ষা স্তর কতটি? শিক্ষা স্তর হচ্ছে দুইটি। প্লেটোর মতে শিক্ষা স্তর হচ্ছে দুইটি। তো এই প্রশ্ন ছিল খ বিভাগের প্রশ্ন। খ বিভাগের প্রশ্ন। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়ে ফেলেছো এবং একদম মুখস্থ করে ফেলেছো। ঠিক আছে? সো এই ছিল ক বিভাগ। তাহলে ক বিভাগের সাজেশন যদি পেয়ে দেখো তোমরা অবশ্যই একটু ডান লিখে কমেন্ট করো। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি খ এবং গ বিভাগের প্রশ্নগুলো। খ এবং গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এই প্রশ্নগুলো আমি জটপট তোমাদেরকে দাগিয়ে দিব। জটপট তোমরা একটু লিখে নিবা। বুঝতে পারছো? একদম জটপট দ্রুত লিখে নিবা। দেখো, আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন, জন লকের পরিচয়। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা 100% গুরুত্ব দিয়ে পড়তে পারো। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? প্রশ্নটা 100% গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। ঠিক আছে? এরপর দেখো, আমরা এখান থেকে 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে হবসের ধারণা। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে হবসের ধারণা, এই প্রশ্নটা আরেকটু গুরুত্বপূর্ণ। এরপরে কে ছিল? প্লেটো কে ছিল? প্লেটোর সাম্যবাদ বলতে কি বুঝো? প্লেটোর যে সাম্যবাদ, এই প্রশ্নটাও আসতে পারে। বুঝতে পারছো? আর এরিস্টটলের মধ্যে বিপ্লব বা পলিটিকি, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এরপর দেখো, এখান থেকে মেকিয়াভেলিবাদ কি? এই যে প্রশ্নটা 18 নম্বর প্রশ্ন, মেকিয়াভেলিবাদ কি বা মেকিয়াভেলি বলতে কি বুঝো? এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এরপর দেখো, এখান থেকে 24 নম্বর প্রশ্ন, রসুর মতে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখো। রসুর মতে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটাও খ বিভাগের থেকে, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুর মতে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটাও একদম গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি গ বিভাগের প্রশ্ন। তোমরা হচ্ছে খ বিভাগ লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো, আমি গ বিভাগ থেকে প্রশ্নগুলো দিচ্ছি। দেখো, প্লেটোর সাম্যবাদ তত্ত্ব 2 নম্বর প্রশ্নটা 100% গুরুত্ব দিয়ে পড়তে পারো। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব। বুঝতে পারছো? এরপরে আমরা এখান থেকে তোমরা যদি পড়ো সার্বভৌমত্ব সম্পর্কে রসুর মতবাদ আলোচনা করো। সার্বভৌমত্ব সম্পর্কে রসুর মতবাদ। আসাবিয়া বলতে কি বুঝো? আসাবিয়া তত্ত্বের বৈশিষ্ট্য লিখো। এই 2টা প্রশ্ন 6 এবং 7, এই 2টা প্রশ্ন
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা 6 এবং 7 এই দুইটা প্রশ্ন করতে পারো। এরপরে সমাজবিজ্ঞানী হিসেবে ইবনে কালাদুনের অবদান, সমাজবিজ্ঞানী হিসেবে ইবনে কালাদুনের যে অবদান সেটা তোমরা আলোচনা করো। বুঝতে পারছো? এরপরে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে এরিস্টটলের ধারণা দাও, বা এরিস্টটলের যে শ্রেণী সরকার বা শ্রেণী বিভাগ যেটা আছে, শ্রেণী বিভাগ সম্পর্কে এরিস্টটলের যে ধারণা ছিল, মানে সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে এরিস্টটলের যে ধারণা ছিল, এই প্রশ্নটাও তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বা। সো এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারছো? এরপর দেখো তোমরা এখান থেকে 16 নম্বর প্রশ্ন, মেকিয়াভেলিকে আধুনিক চিন্তার জনক বলা হয় কেন? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা দাও, আর সেন্ট টমাস একুইনাসকের জ্ঞান তত্ত্ব আলোচনা করো, আর কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাধান্য বা এর আলোচ্য বিষয়গুলো নিজের ভাষায় লিখো। বুঝতে পারছো? কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলা তোমরা পড়তে পারো। বুঝতে পারছো? এই প্রশ্নগুলা অনেক অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তাহলে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা, যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা গ বিভাগের সাজেশন তোমাদেরকে দিয়ে দিছি। তাহলে গ বিভাগের সাজেশন শেষ, আমি ক বিভাগ গ বিভাগ সবগুলা দিয়ে দিলাম। তাহলে আমি আরেকবার দেখাই তোমাদেরকে। এই ছিল গ বিভাগের সাজেশন, এই ছিল তোমাদেরকে দিয়েছি খ বিভাগের সাজেশন, এবং এই ছিল তোমাদের খ বিভাগের সাজেশন। ঠিক আছে? তাহলে এবার চলে যাচ্ছি তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্র, সমাজকর্ম তৃতীয় পত্রের সাজেশন দিচ্ছি। সবাই সমাজকর্মের প্রশ্নগুলো একটু মিলানোর চেষ্টা করবো। সমাজকর্ম দেখে যে প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। সমাজকর্ম সাবজেক্টে কিন্তু মোটামুটি কঠিন হতে পারে, কারণ যেহেতু এটা সামাজিক বিষয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, সামাজিক বিষয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সো এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে তোমরা সবাই যারা সমাজকর্মের স্টুডেন্ট আছো তোমরা সবাই, আচ্ছা প্রতিদিন যদি এভাবে চেঞ্জ করতে থাকেন তাহলে কেমনে কি? প্রতিদিন তো চেঞ্জ করে না, যে প্রশ্নগুলো আগে দিয়েছিলাম এখনও ঠিক সেমভাবে সেই প্রশ্নগুলো দিয়েছি। একটু ভালো করে মিলিয়ে দেখো, সবগুলো একই আছে। ঠিক আছে? প্রশ্ন চেঞ্জ করি নাই, সাজেশন তো একটাই ছিল। আচ্ছা, এগুলো কমন মনে হইতেছে না মারুফ হাসান। তাহলে তোমার কাছে যেটা কমন মনে হয় তুমি তাহলে সেটা পড়ো। আমার কাছে যদি কমন মনে হয় না হয় তাহলে তোমার কাছে যেটা মনে হয় সেটা পড়ো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমাজকর্ম যাদের আছে তোমরা একটু সবাই জানাও যে সমাজকর্ম কার কার রয়েছে, সমাজকর্ম কার কার আছে। সমাজকর্মের যারা আছো তারা একটু জানাও যে সমাজকর্মের কার কার রয়েছে, তোমরা একটু কষ্ট করে জানাও। সমাজকর্মের স্টুডেন্টকে আমরা দেখতে যাচ্ছি, সমাজকর্মের সমাজবিজ্ঞানের স্টুডেন্ট যারা আছো, সমাজকর্মের স্টুডেন্ট কারা কারা আছো একটু রেসপন্স করো। তাহিরা এত তাড়াতাড়ি লিখানো শুরু ফেললেন, গ বিভক্ত লিখতে পারলাম না। আমি লাইভটা শেষ করে তুমি পরে দেখতে পারবা। ঠিক আছে? তো আমরা একটু সমাজকর্মের স্টুডেন্ট দেখতে যাচ্ছি। সমাজকর্ম মোহাম্মদ সুলাইমান সমাজকর্মের স্টুডেন্ট, তারপরে সাবিয়া সমাজকর্মের স্টুডেন্ট, ভেরি গুড। তারপরে আলমগীর সমাজকর্মের ইনশাল্লাহ কমন পড়বে, জাহেদুল ইনশাল্লাহ, হ্যাঁ আশা করি ইনশাল্লাহ। হোসাইন লিখেছ আমার, তাড়াতাড়ি দেন। আচ্ছা তানজিব, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজকর্মের স্টুডেন্ট আমরা এখানে পাচ্ছি, কিছু স্টুডেন্ট আছে সমাজকর্মের। তাহলে আমরা সমাজকর্মের সাজেশনটা একটু দেওয়ার চেষ্টা করি। এই যে দেখো অনেকেই চলে গেছে, এখন সাজেশন পেয়ে গেছে, তার মানে তারা উদাও হয়ে গেছে। ওকে, তাহলে আমরাও একটু দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা দেখো এখান থেকে সামাজিক পরিকল্পনা কি, তোমরা এখান থেকে প্রশ্ন করবো সামাজিক পরিকল্পনা কি। 1 নম্বর প্রশ্ন, সামাজিক পরিকল্পনা কাকে বলে? এখান থেকে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এখান থেকে পড়বো সামাজিক পরিকল্পনা কাকে বলে। এক নেকের পূর্ণরূপ, এই 3 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নেকের পূর্ণরূপ। এরপর ILO এর সদর দপ্তর কোথায়? এটা সুইজারল্যান্ড, জেনেভায় ILO এর সদর দপ্তর। বুঝতে পারছো? এরপর দেখো অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল অফ দ্য এজেন্সিস গ্রন্থের প্রণেতা জন সি কিডনি। বুঝতে পারছো? এরপর দেখো আমরা প্রথমে দিয়েছিলাম সেদিন ক্লাসে প্রতিবন্ধী কারা, প্রতিবন্ধী কারা, এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বা। প্রতিবন্ধী কারা? বুঝতে পারছো? প্রতিবন্ধী কাদের বলা হয়, প্রতিবন্ধী কাকে বলা হয় বা কাদের বলা হয়? উপ আনুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝো? উপ আনুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝো?
তো এই পৃষ্ঠা ছিল এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক শিক্ষার স্তর উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার কতগুলা স্তর রয়েছে। এরপরে দেখো পঞ্চম বার্ষিকী, এটা প্রথম দিনে ক্লাসে বলেছিলাম, পঞ্চম বার্ষিকী এবং ষষ্ঠ পঞ্চম বার্ষিকী পরিকল্পনা সময়সীমা, এটা হচ্ছে 1997 থেকে 2002 এবং এটা হচ্ছে 2011 থেকে 2015 সাল। ষষ্ঠ পঞ্চম বার্ষিকী, পঞ্চম পঞ্চবার্ষিকী, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কি বুঝো? এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো সমাজকর্ম যাদের রয়েছে, আগামীকালকে যাদের পরীক্ষা আছে, তোমাদের কিন্তু পুনরূপগুলা অনেক, এখান থেকে পুনরূপ কিন্তু আসার সম্ভাবনা আছে। তোমরা যেহেতু তোমাদের এই সাবজেক্টে পুনরূপগুলা অনেক, সো পুনরূপগুলা মাস্ট বি মুখস্থ করবা, কারণ পুনরূপ থেকে তোমাদের প্রশ্ন আসবেই 100%। তা দেখো এখান থেকে বিআরডিবি এর পুনরূপটা এটা গুরুত্বপূর্ণ। এরপরে ইউএনসিএইচআর এই পুনরূপটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ব্রাকের পুনরূপ না পড়লেও সমস্যা নেই, চলবে, ঠিক আছে। এরপর দেখো ইউএনডিপি এর পুনরূপ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড ডেভেলপমেন্ট নেশন প্রোগ্রাম। এরপরে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর কি লিখছে এটা, রিফিউজিস, ঠিক আছে, এটা হচ্ছে ইউএনএইচসিআর এর পুনরূপ। এরপর দেখো বারডেম এর পুনরূপ, বারডেম এর পুনরূপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পুনরূপটা আসার সম্ভাবনা 100%। যদি তোমরা পুনরূপ থেকে কমন আসে তাহলে এই পুনরূপটা, বারডেমের পুনরূপটা, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো তোমরা বারডেমের পুনরূপটা অবশ্যই অবশ্যই পড়বা ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা দেখে নেই আইএলও এর পুনরূপ। এইটাও পুনরূপটা, যেহেতু আইএলও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড জেনেভায়, তাহলে আইএলও এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। লেবার সম্পর্কিত তাহলে এটা আসবেই, বুঝতে পারছো, এটা আসার সম্ভাবনা। এরপর দেখো আরেকটা প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ কোয়েশ্চন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, সো বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ ফর দিস কোয়েশ্চন অ্যান্ড প্লিজ নোট ডাউন অ্যান্ড হচ্ছে প্লিজ মার্ক দিস কোয়েশ্চন অ্যান্ড রাইট ইউর কী বলবো, তোমার খাতার মধ্যে লেখো অথবা বইয়ের মধ্যে এটা দাগাও যে জাতিসংঘের সদর দপ্তর কোথায়। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, এরপর দেখো ইউনিসেফ, ইউনিসেফ যে আছে, যে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, বুঝতে পারছো। এটাও পড়বা, ইউনিসেফের পুনরূপ। এরপর দেখো FAO এর পুনরূপ এবং এর সদস্য সংখ্যা। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলাদেশে 1974 সালে 12 নভেম্বর সদস্যপদ লাভ করে এবং এই FAO এর পুনরূপ হচ্ছে, এফতে হচ্ছে ফুড, এতে হচ্ছে অ্যান্ড এগ্রিকালচার, ওতে হচ্ছে অর্গানাইজেশন, বুঝতে পারছো। তাহলে FAO এর পুনরূপটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বুঝতে পারছো। এই প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তোমরা অবশ্যই কষ্ট করে নোট ডাউন করতে পারো। তাহলে এই ছিল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবাই কষ্ট করে একটু নোট ডাউন করো। যাদের কাছে বই আছে বা আমাদের PDF আছে তোমরা হচ্ছে কষ্ট করে একটু দাগাইতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, আমি একটু জটপট মার্ক করে দিব। খ বিভাগের প্রশ্নগুলো যেগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তোমরা এই প্রশ্নগুলো একটু দ্রুত একটু নোট করে নেবা, ঠিক আছে। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বা, আমি অত্যন্ত অল্প কয়েকটা প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সমাজ বিজ্ঞানের সাজেশন একটু আগে দিচ্ছি, এখন আইসা বলতেছো সমাজ বিজ্ঞানের, এখন যখন যেটা দিই তখন সেটা তোমরা খেয়াল করো না, একটু ফোকাস করলে হচ্ছে যে বুঝতে পারো, ঠিক আছে। যাই হোক, আমরা তাহলে হচ্ছে খ বিভাগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই প্রশ্নগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা হচ্ছে সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতি বলতে কি বোঝো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামাজিক নীতি। হ্যাঁ, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তোমরা এখান থেকে পড়বা পরিবার পরিকল্পনা বলতে কি বোঝো? পরিবার পরিকল্পনা কাকে বলে? পরিবার পরিকল্পনা কাকে বলে? এই প্রশ্নটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। পরিবার পরিকল্পনা কাকে বলে? এই প্রশ্নটাও হচ্ছে একটু তোমরা গুরুত্ব সহকারে পড়বা, বুঝতে পারছো।
আচ্ছা, এরপর দেখো আমরা সমন্বয় বলতে কি বুঝো, সমন্বয় বলতে কি বুঝো। এরপর হচ্ছে বাংলাদেশের নারী উন্নয়নের নীতির উল্লেখসমূহ লক্ষ্যসমূহ লেখো। বাংলাদেশের নারী উন্নয়নের যে লক্ষ্যসমূহ আছে সেটা তোমরা নিজের বাসায় লেখো। এরপর দেখো এই প্রশ্নটা 100% আসবে, প্রবেশন এবং পেরোলের মধ্যে পার্থক্য। আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা আসছে বা এসে গেছে, তোমরা এই প্রশ্নটা অবশ্যই পড়বা। প্রবেশন এবং পেরোলের মধ্যে পার্থক্য লিখো। প্রবেশন এবং পেরোল বলতে কি বুঝো বা এটার মধ্যে যে পার্থক্য রয়েছে এই প্রশ্নটা অবশ্যই পড়বা। এরপর দেখো গ্রামীণ সমাজসেবা বলতে কি বুঝো। এখান থেকে পড়বা হচ্ছে গ্রামীণ সমাজসেবা বলতে কি বুঝো, গ্রামীণ সমাজসেবা বলতে কি বুঝো। এরপরে সংজ্ঞা শিখবা, পরিকল্পনা কাকে বলে। পরিকল্পনা খ বিভাগে আসতে পারে, খ বিভাগেও আসতে পারে। পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার সংজ্ঞা শিখবা, ঠিক আছে। পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার সংজ্ঞা। এরপরে জাতীয় শিক্ষানীতির লক্ষ্য বা উদ্দেশ্য, পড়লে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। তাহলে এই ছিল আমাদের। আরেকটা রয়েছে 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য লেখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্যগুলা লিখো, বুঝতে পারছো। তো এই ছিল ক বিভাগের প্রশ্ন। আর এই যে ILO এবং হচ্ছে ইউনিসেফ এর যে লক্ষ্য উদ্দেশ্য, এই যে ILO যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যে লেবার যারা হচ্ছে তোমার শ্রমিক, তাদের যে একটা সংস্থা আছে, ইউনিসেফের যে কাজ, যে চিলড্রেন শিশুদের নিয়ে যে ইউনিসেফে কাজ করে, এই দুইটা সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলা পড়ে রাখবা, ঠিক আছে। এগুলা কিন্তু কাজে আসতে পারে। এবার হচ্ছে আমরা চলে যাব গ বিভাগের প্রশ্ন। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই প্রশ্নগুলো একটু এক পলক দেখে নিই। দেখো আমরা এখান থেকে 2 নম্বর প্রশ্ন করব, সামাজিক নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো বা উপাদানসমূহ আলোচনা করো। এরপর দেখো আমরা বলেছিলাম যে পরিকল্পনার সংজ্ঞা দাও, পরিকল্পনা কাকে বলে, পরিবার পরিকল্পনা আবার সংজ্ঞা দাও, প্রশ্ন আসতে পারে। এরপর দেখো সামাজিক নীতি বলতে কি বুঝো, সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য পরিধিসমূহ আলোচনা করো। সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ বা এর পরিধিসমূহ আলোচনা করো। এই প্রশ্নটাও এইভাবেও দিতে পারে। এরপর দেখো বাংলাদেশে হাসপাতাল সমাজসেবার গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্নটা 100% ধরে রাখো, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝো, বাংলাদেশে হাসপাতাল সমাজসেবার গুরুত্ব, বুঝতে পারছো। হাসপাতাল সমাজসেবা কাকে বলে, হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝো। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে নেই। এখান থেকে পঞ্চম বার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করো। এখান থেকে 13 নম্বর প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আর এখানে হচ্ছে জাতীয় জনসংখ্যা নীতির গুরুত্বসমূহ আলোচনা করো, জাতীয় জনসংখ্যা নীতির গুরুত্ব। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করো। এই ছিল আমার কাছে কয়েকটা প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন দেখে নেই যে এখান থেকে বাংলাদেশের নারী কল্যাণ ও নারী উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে যে পার্থক্য রয়েছে বা হচ্ছে যে এটার বর্ণনা করো নিজের ভাষায়। এরপরে এখান থেকে তোমরা যে বহুমূত্র, বাংলাদেশের বহুমূত্র সমিতির প্রধান কাজ, যারা হচ্ছে ডায়াবেটিস রোগের আক্রান্ত, বহুমূত্র সমিতির প্রধান কাজ কি, বাংলাদেশের বহুমূত্র সমিতির প্রধান কার্যসমূহ কি, এই প্রশ্নটা। আর বাংলাদেশের নারী উন্নয়ন বা নারী কল্যাণ এই কর্মসূচির কাজ কি বা এটা সম্পর্কে নিজের ভাষায় বর্ণনা করো। তো এই ছিল আমাদের গ বিভাগের প্রশ্ন, এই ছিল আমাদের গ বিভাগের প্রশ্ন, এই ছিল আমাদের গ বিভাগের প্রশ্ন এবং সমাজকর্মের সাজেশন। যারা দেখেছো আশা করি তোমাদের অনেক অনেক কাজে আসবে এবং এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। আর একটা প্রশ্ন, ওই যে হাসপাতাল সমাজসেবা, এই প্রশ্নটা কিন্তু পড়বা। আর এই যে রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম, এটা বাদ ছিল। রেড ক্রিসেন্ট যে সোসাইটি রয়েছে এটার কাজ কি এবং বাংলাদেশের হাসপাতাল সমাজসেবার কাজ কি। তো এই প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পরিবার পরিকল্পনা কাকে বলে, গ্রামীণ সমাজসেবা বলতে কি বুঝো, এরপরে প্রবেশন এবং পেরোলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের কাজ, পরিবার পরিকল্পনার সংজ্ঞা দাও। এরপরে সামাজিক নীতি বলতে কি বুঝো, বাংলাদেশের নারী উন্নয়নের নীতির লক্ষ্য সমূহ আলোচনা করো, বুঝতে পারছো। এই ছিল ক বিভাগ থেকে প্রশ্ন এবং খ বিভাগের প্রশ্ন দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বা, বুঝতে পারছো। এরপরে দেখি আমরা
মার্কেটিংয়ে কোনো স্টুডেন্ট আছো কিনা? পুনরূপগুলা কঠিন মায়াবী মেয়ে, তুমি যেটা বলছো আমি তোমার মানে এক কথার সাথে একমত, বাট হচ্ছে তুমি যদি একটু খাতার মধ্যে লিখো শর্ট করে, তুমি নিজের মতো করে এগুলা মুখস্থ করো, মাথার মধ্যে বেশি বেশি করে খাতায় লেখো। মানে পুনরূপগুলা তো আসলে একটু কঠিন, কিন্তু যদি তুমি খাতার মধ্যে বারবার লিখো, যে পুনরূপগুলা সব তো পড়তে হবে না, বইয়ে কিন্তু শত শত পুনরূপ আছে, সবগুলাকেই পড়তে হবে? এখানে মাত্র অল্প কয়েকটা পুনরূপ দিয়েছি আমি, যেমন ILO এর পুনরূপ, ইউনিসেফের পুনরূপ, তারপর দিয়েছি তোমার কি ওই যে আরেক কয়েকটা পুনরূপ দিলাম বলে গেছি, বারডেমের পুনরূপ, বুঝতে পারছো, এডিবির পুনরূপ, ব্রাকের পুনরূপ, ব্রাকের কাজ কি, NGOর পুনরূপ, এগুলা একদম সহজ, যদি তুমি একটু 2-3 বার একটু প্র্যাকটিস করো তাহলে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মার্কেটিংয়ের কোনো স্টুডেন্ট আছে দেখি, মার্কেটিংয়ের যদি মার্কেটিংয়ের স্টুডেন্ট থাকো তাহলে হচ্ছে মার্কেটিংটা নিয়ে আলোচনা করবো, আর যদি না থাকো তাহলে হচ্ছে মার্কেটিং দেখাবো না। তাহলে আমরা সরাসরি চলে যাবো অন্য সাবজেক্টে, যদি কোনো মার্কেটিংয়ের স্টুডেন্ট থাকো, নয়তো আমরা চলে যাব হচ্ছে যে ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, ফখরুল লিখেছো, আন্তরিক ধন্যবাদ স্যার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ। আচ্ছা, মার্কেটিংয়ের স্টুডেন্ট যারা আছো তারা একটু হাত তুলো, একটু হাতটা উঁচু করো যে স্যার আমরা মার্কেটিংয়ের স্টুডেন্ট আমরা আছি, তাহলে হচ্ছে মার্কেটিং নিয়ে আলোচনা করব। আর ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করব, যেহেতু কথা দিয়েছি তোমাদেরকে। আমরা একটু মার্কেটিংয়ের স্টুডেন্ট দেখতে চাই, মার্কেটিং কার কার আছে? ইসলামের ইতিহাস সংস্কৃতি, ফরহাদ, হ্যাঁ ইতিহাসটা দিব, ইসলামের ইতিহাস সংস্কৃতি দিব, তোমরা একটু অ্যাড করো। মার্কেটিং, আমরা মার্কেটিংয়ের স্টুডেন্টগুলো দেখতে যাচ্ছি, তোমরা মার্কেটিং নিয়ে ফার্দার কিছু ইনশাল্লাহ আগামীকাল কমন আসবে, এগুলো থেকে ইনশাল্লাহ আশা করি, আমরাও আশা করি, আমাদের এক্সপেকটেশন আছে কমন আসবে ইনশাল্লাহ, আশা করি, ঠিক আছে? ইনশাল্লাহ 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 কমন আসবে। আচ্ছা, সমাজবিজ্ঞানের সাজেশন তো দিয়ে দিলাম ভাই, তোমরা হচ্ছে একটু লাইভটা শেষে তোমরা হচ্ছে দেখে নিবা, পুনরগুলো সব লিখে নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, ইচ্ছে করি। অ্যাজ ইউ উইশ, নাথিং টু সে, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, কী করবা, ঠিক আছে? আমরা মার্কেটিংয়ের স্টুডেন্ট দেখতে পাচ্ছি। সাবরিনা লিখেছো, কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটিংয়ের স্টুডেন্ট খুঁজতেছিলাম। এনিওয়ান মার্কেটিংয়ের স্টুডেন্ট কেউ আছো? মার্কেটিংয়ের স্টুডেন্ট, ওকে, আমরা মার্কেটিংয়ের স্টুডেন্ট আমরা পেয়ে গেছি কয়েকজন। যাই হোক, আমরা একটু মার্কেটিংটা নিয়ে শর্টকাটে একটু আলোচনা করি, মার্কেটিংটা নিয়ে, মার্কেটিং থার্ড পার্ট, ঠিক আছে, তৃতীয় পত্র। দেখো, মার্কেটিংয়ের যে প্রশ্নগুলো আছে, তোমরা এই প্রশ্নগুলো আমাদের খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু অবশ্যই পড়ে নেবা। আমি তোমাদেরকে অল্প কয়েকটা প্রশ্ন দিব যেগুলো হচ্ছে যে গ বিভাগে, ঠিক আছে? গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খ এবং গ বিভাগে আসতে পারে, বিবিএসের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক বিভাগের জন্য নিজের ইচ্ছা মতো মন মতো পড়ে নিবা, ঠিক আছে? আমি যেহেতু স্টুডেন্ট কম, এই জন্য এটা দিকে সময়টা ফোকাস করলাম না, বুঝতে পারছো? তাহলে আমরা দেখে নেই যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ই কমার্স কাকে বলে? 4 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ই কমার্সের সংজ্ঞাটা শিখবা। ই কমার্সের সুবিধা অসুবিধা কাকে বলে, বা ই কমার্সের সুবিধা বা ই কমার্স বলতে কি বুঝো? ইলেকট্রনিক যে ব্যবসা, বিজনেস, এটাকে ই কমার্স বলা হয়। এরপর দেখো, ব্যক্তিক বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো, উত্তম শিরোনামের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। উত্তম শিরোনামের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপর দেখো, মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব আলোচনা করো, মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব। এরপরে অনলাইন মার্কেটিংয়ের সুবিধাসমূহ আলোচনা করো এবং বিজ্ঞাপন প্রচারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আসতে পারে, 100% গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন এবং প্রচারের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে 100%, বুঝতে পারছো? বিজ্ঞাপন এবং প্রচারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আসতে পারে 100% গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখে নেই, আমরা বিজ্ঞাপনের কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে বিক্রয় প্রসার বলতে কি বুঝো, এর উদ্দেশ্যসমূহ আলোচনা করো, বুঝতে পারছো? এরপর দেখো, গণসংযোগ এবং জনসংযোগ বলতে কি বুঝো? এই যে জনসংযোগ এবং গণসংযোগ কাকে বলে, জনসংযোগ এবং গণসংযোগের মধ্যে কাকে বলে, বা এটা সংজ্ঞাটা। এরপরে মার্কেটিং প্রমোশন কি, মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব বর্ণনা করো। মার্কেটিং, মানুষ যে মার্কেটিং করে, যে আমরা যেমন অনলাইনে বিজ্ঞাপন দিই, প্রোডাক্ট সেল দিই, এই অনলাইন বিজ্ঞাপনের কাজ, এটা চ্যালেঞ্জসমূহ বা এটার উপকার কী কী, সুবিধা কী কী, এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে আমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবো। এরপরে আমরা চলে আসছি গ বিভাগ থেকে। গ বিভাগ থেকে, আচ্ছা, তোমরা
গ বিভাগ থেকে কিছু প্রশ্ন পড়ে নিবা, ঠিক আছে? গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম, দেখো বিজ্ঞাপনের সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব, বিজ্ঞাপনের সামাজিক এবং অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে, এবং এরপর দেখো অনলাইন বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ, কিভাবে অনলাইন বাজারজাতকরণকে তুমি চ্যালেঞ্জটা মোকাবেলা করবা, এটা নিজের ভাষায় তুমি লিখো। এরপর দেখো একজন উত্তম বিক্রয় কর্মীর গুণাবলী আলোচনা করো, একজন উত্তম বিক্রয় কর্মীর তার যে গুণাবলী আছে এইটা আলোচনা করো। এরপর দেখো প্রমোশন পরিকল্পনার পদক্ষেপ সমূহ আলোচনা করো। এরপর দেখো বিজ্ঞাপনের উদ্দেশ্য কি, বিজ্ঞাপনের উদ্দেশ্য কি এবং বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে বা চাহিদা সৃষ্টি করতে পারে, এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, বিক্রয় প্রসারের প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ আলোচনা করো, বিক্রয় প্রসার কিভাবে বিক্রয়টা বাড়ানো যায়, বৃদ্ধি করানো যায়, সেটার প্রসার সম্পর্কে আলোচনা করো। তারপরে উত্তম প্রতিলিপির বৈশিষ্ট্যসমূহ, একটি উত্তম বিজ্ঞাপন প্রতিলিপির গুণাবলী সমূহ আলোচনা করো। একটা বিজ্ঞাপন তৈরি করতে গেলে যে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, কি কি লিস্ট করতে হয়, কি কি থাকবে, কি কি বাদ দিতে হবে, কি কি উপস্থাপন করতে হবে, সেই বিষয়টার একটা প্রতিলিপি, এটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপর দেখো বিক্রয় প্রসার একটি স্বল্পমেয়াদী প্রণোদনা, এই প্রতিষ্ঠানের প্রণোদনা বৃদ্ধি করতে যে উপায়গুলো বা কার্যকরগুলো নিতে হয় বা কার্যকর ভূমিকা পালন করে সেই বিষয়ে তুমি আলোচনা করো। তাহলে এই ছিল আমাদের আজকে মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে প্রশ্ন অনেকটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো? তো এই ছিল মার্কেটিং। তো মার্কেটিংয়ের যাদের সাবজেক্ট ছিল তোমরা সবাই একটু জানাও যে মার্কেটিং সাবজেক্টটা তোমরা পেয়েছো কিনা, মার্কেটিংয়ের সাজেশন তোমরা পেয়েছো কিনা একটু জানাও। মার্কেটিংয়ের সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা আগামী তোমাদের হচ্ছে একটু ইসলামের ইতিহাস সংস্কৃতিটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের একটা আমি দেখো গ্রুপের লিঙ্ক দিয়েছি, আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো তোমরা, তোমাদের জন্য একটা অফিসিয়াল গ্রুপ খুলেছি। এই গ্রুপে তোমরা সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছে তোমরা সবাই যুক্ত হও। তোমরা থার্ড ইয়ারের সাজেশন এই ক্লাস থেকে পাবে এবং আমাদের এই পেজ থেকে থার্ড ইয়ারের ক্লাস সাজেশন সবগুলো আপডেট তোমরা এখান থেকে পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে যুক্ত হয়ে যাও, সবাই হচ্ছে জয়েন করো। আমি তোমাদেরকে একটা গ্রুপের পিন পোস্টে দেখো একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, এই পিন পোস্টের গ্রুপে তোমরা সবাই জয়েন করো, ঠিক আছে? পিন পোস্টের গ্রুপে তোমরা সবাই কি করো, জয়েন করো। এখানে তোমরা হচ্ছে যে অনেক কিছু এখান থেকে জানতে পারবা। এই গ্রুপে যদি জয়েন করো তোমরা এই গ্রুপের আপডেট পাবে, এই গ্রুপ থেকে অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা, তোমাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো অবশ্যই তোমরা এই গ্রুপে জয়েন করবা, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশনটা নিয়ে একটু আলোচনা করব। ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে, ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে একটু আমরা আলোচনা করব। ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পত্র, ঠিক আছে? তাহলে দেখো যাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পত্র আছে তোমরা হচ্ছে যে তোমাদের আবদারটা রাখলাম, যেহেতু তোমাদের আজকে ক্লাস ছিল, কথা ছিল, আমি এই জন্য এটার একটু আলোচনা করবো, বুঝতে পারছো? আমি কয়েকটা খ বিভাগের প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো তোমাদের একদম 100% গুরুত্ব এবং এই প্রশ্নগুলো আসবে। ইসলামের ইতিহাস সংস্কৃতি কে কে আছো তোমরা খ বিভাগগুলো একটু নিয়ে আলোচনা করো। খ বিভাগগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি যাদের আছে তোমরা ইসলামের ইতিহাস সংস্কৃতিগুলো প্রশ্নগুলো দেখো। দেখো কবুলিয়ত এবং পাট্টা কি, এই যে প্রশ্নটা রয়েছে 3 নম্বর প্রশ্ন, কবুলিয়ত পাট্টা এর প্রথা প্রবর্তন করেন কে? এটা হচ্ছে শেরশাহ এবং এটা 100% গুরুত্বপূর্ণ। বৈরাম খান কে ছিলেন? সম্রাট আকবরের অভিভাবক এবং সেনাপতি ছিলেন বৈরাম খান। বৈরাম খান কে ছিলেন, বুঝতে পারছো? এরপর দেখো তুজুকি জাহাঙ্গীর কি? তুজুকি জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক একটা গ্রন্থ, তুজুকি জাহাঙ্গীর, বুঝতে পারছো? এরপর দেখো এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই, হুমায়ুন্নামা গ্রন্থের নাম কি? বুঝছো? গুলবদন বেগম। এরপর দেখো আবুল ফজল কে ছিলেন? মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, বিখ্যাত ঐতিহাসিক দার্শনিক ছিল এরকম মনে হয় সম্ভবত, এখানে একটু টাইপ মিস্টেক রয়েছে। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে নেই যে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পলাশির যুদ্ধ 1757 সালে সংঘটিত হয় এবং চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়? এটা হচ্ছে 1793 সালে। এরপর দেখো এইখানে আরেকটা প্রশ্ন রয়েছে যে সম্রাট বাবরের পূর্ণরূপ বা পূর্ণ নাম কি? সম্রাট বাবরের পূর্ণ নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং বাবর শব্দের অর্থ হচ্ছে ভাগ। বাবর শব্দের অর্থ হচ্ছে ভাগ। এইখানে এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্রাট বাবরের পূর্ণরূপ কী এবং বাবর শব্দের অর্থ কী? তাহলে এই দুইটা প্রশ্ন আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তোমরা সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, যারা যারা আছো তোমরা সবাই দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? যারা যারা আছো তোমরা সবাই একটু দাগানোর চেষ্টা করো, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা হচ্ছে 1526 সালে। এবং কানোয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কানোয়ার যুদ্ধ সংঘটিত হয় 1527 সালে। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুমায়ুন শব্দের অর্থ কি? বুঝতে পারছো? এরপর দেখো, তাজমহলের প্রধান স্থপতিকে উস্তাদ ঈশা, কিন্তু তাজমহল হচ্ছে প্রতিষ্ঠা করেছেন সম্রাট শাহজাহান, এটা কিন্তু আমরা জানি। এরপর দেখো, আওরঙ্গজেবের পূর্ণ নাম কি? মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। এই আওরঙ্গজেবের হচ্ছে পূর্ণ আচ্ছা, ডুপ্লে কে ছিল? এরপর দেখো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর। এই ডুপ্লে কে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা পড়তে পারো, ডুপ্লে কে ছিলেন। এরপর দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটা ছিল নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, বুঝতে পারছো? এরপর দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে সম্রাট জাহাঙ্গীরের পূর্ণরূপ হচ্ছে সম্রাট জাহাঙ্গীর নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় বৈরাম খান এবং হিমুর মধ্যে। বৈরাম খান এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। তো এই ছিল আমার কাছে আজকে খ বিভাগের। সরি, আরেকটা প্রশ্ন রয়ে গেছে এখানে। নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে, পূর্ব নাম মেহেরুন্নেসা, আর নূরজাহানের প্রকৃত এবং পূর্ব নাম মেহেরুন্নেসা, বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নগুলো আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ মনে হয়ে গেছে, এবং আমার কাছে মনে হচ্ছে তোমরা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে যাবে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে, ঠিক আছে? তো আজকে আমরা ক বিভাগটা জাস্ট দিলাম, তোমাদের ক বিভাগ থেকে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন আসবে। বাকি খ এবং গ বিভাগের প্রশ্নগুলো নেক্সট কোনো একটা এপিসোডে বা ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি সারাদিন আজকে অনেক টায়ার্ড ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম, তারপরে অফিসে আসলাম। অফিসে এসে তোমাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আমার এই যে সাজেশনগুলো, যারা হচ্ছে আমার সাজেশনগুলো নিচ্ছ বা তোমাদেরকে আমি উপকার করতেছি, হেল্প পাচ্ছ, তো তোমরা হচ্ছে যে একটু হেল্প করতে হবে না? তোমরা এই যে আমার কাছ থেকে একটা উপকার পাচ্ছ, যে তোমরা হচ্ছে যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট বা ডিগ্রি থার্ড ইয়ারে উঠবা, যারা হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ারে, বা তোমাদের যারা ভাই আছে বা তোমাদের যারা বোন আছে বা ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী আছে, আমাদের ইমরান সাজেশনের কথা একটু বলতে হবে না? এই যে আমি তোমাদেরকে এত ফ্রিতে হেল্প করতেছি, তো তোমরা একটু কষ্ট করে আমাদের এই বইগুলা প্রচার করতে হবে না? তোমাদের কি এটা দায়িত্ব নয়? যেহেতু আমরা কষ্ট করে তোমাদেরকে বা আমি তোমাদেরকে আমার এবার সাজেশন কিন্তু অনেক বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, স্প্রেড আউট হয়েছে, তো অনেক জায়গায় এটা বিক্রি করতে পারতাম, বাট হচ্ছে, যাই হোক, আমার এটা নিয়ে দুঃখ নাই। কিন্তু সামনে থার্ড ইয়ারের পরীক্ষা আছে, তোমাদের যেহেতু সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছ, ভালোভাবে পরীক্ষা দিচ্ছ, আমার সাজেশন দিয়ে কমন আসতেছে, আমার কষ্টটা সার্থক হচ্ছে, তোমাদের উপকারে আসতেছে। সো আমার প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে, আমি মনে করি। আই মিন দ্যাট, যে তোমরা অবশ্যই আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যে ইংরেজি বইটা আছে উত্তর সহকারে আমাদের অনলাইনে ক্লাস করানো হয়, যারা আমার ক্লাস পছন্দ করো, যারা আমার কথাবার্তা পছন্দ করো, অবশ্যই তোমাদের বন্ধু বা বান্ধবীদের কাছে একটু শেয়ার করবা। আর এই যে থার্ড ইয়ার কিন্তু এই যে বিএসএসের তোমাদের সেকেন্ড ইয়ারের মতো একটা বই প্রকাশ হয়েছে। তো তোমরা যেখানেই থাকো, যে কোনো কলেজ, যে কলেজেই পড়ো, তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীদেরকে অবশ্যই আমাদের বইটা নেওয়ার জন্য সাজেস্ট করবা, ঠিক আছে? তারা জন্য আমাদের বইগুলো সংগ্রহ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বইগুলো দিচ্ছি 250 টাকা করে। তোমরা অবশ্যই আমাদের বইগুলো নেওয়ার জন্য তাদেরকে একটু সাজেস্ট করবা, ঠিক আছে? দ্যাটস ইট। আর আমার ক্লাস, তোমাদের সাজেশন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা, ভালো লাগলে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবা। আর বইয়ের দামগুলো হচ্ছে 250 টাকা করে ফরহাদ। তো যেহেতু আমাদের ক্লাসগুলো তোমাদের উপকারে আসতেছে, সো তোমরাও একটু আমাকে হেল্প করবা, এবং এটা আমার প্রতিষ্ঠানের জন্য অনেক উপকার হবে, যেহেতু আমার অনেক অফিস স্টাফ এবং আমার টিচার সব মিলেই হচ্ছে যে নিজের সংসার সবগুলো মিলেই এই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। সো তোমরা আমাকে সাপোর্ট দিলে, হেল্প করলে আমার উপকারে আসবে, এবং আমি উৎসাহ পাবো, এবং আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ক্লাস, ভালো ভালো সাজেশন, পরামর্শ দেওয়ার জন্য, সামনে আগানোর জন্য।
সো আই হোপ যে তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং সবাই ভালো একটা জায়গায় যাও, ভালো একটা সিজিপি অর্জন করো, ভালো কিছু করো, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকে। আমার জন্য সবাই দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের মাঝে সবসময় প্রতিনিয়ত ভালো ভালো ক্লাস নিয়ে হাজির হতে পারি। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।